এবং শুভেচ্ছা নেবেন। আজকে সন্ধ্যায় বাংলাদেশ বিমানযোগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ এসেছে। আগামীকাল তাকে সমাধিস্থ করা হবে এবং আজকে সিঙ্গাপুরে সকাল 10টায় আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল। এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয়। কিন্তু এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা, কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে 10টার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি। এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার কথা তারা এই অনুমতিটি দেয়নি। যতদূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোনো রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি। এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে, বিশেষ করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো, ডেইলি স্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে, উদীচীর অফিসে আগুন দিয়েছে। তো সারা দেশে এই এই লঙ্কাকাণ্ড চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক, তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক ভাগা ভাগা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব, অনুমান, স্পেকুলেশন উড়ে বেড়াচ্ছে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে। কিন্তু এই ওসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি, আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি, 5ই অগস্ট চিনিনি। হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই সাওয়া মাওয়া এ ধরনের অশালীন শব্দ বলার পরেই তিনি লাইমলাইটে এলেন এবং সুপরিকল্পিতভাবে তাকে লাইমলাইটে এনে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে। দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন। এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছে, তিনি ভেন্টিলেটরে ছিলেন এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা অস্ত্রোপচার করা হয়েছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি। যখন একজন রোগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয় তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে। সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় যেটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি। তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিওস্টমির মাধ্যমে এই ট্র্যাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমে তিনি শ্বাস প্রশ্বাস নেবেন এবং অনেকেই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল। কারণ যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে। আর ম্যাডাম যদি ভালো হয়ে যায় তখন এই ট্র্যাকিওস্টমি থাকলে যেটা সুবিধা হয় ভেন্টিলেটর থেকে সরাতে সুবিধা হয় এবং এই ট্র্যাকিওস্টমির যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হয়েছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই
চলাফেরা করতে পারবেন। এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছেই কারওয়ান বাজারে যখন প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন, এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনাবাহিনীকে অনেকটা মিউ মিউ ভূমিকায় তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে 20 মিনিটের জন্য তাদের যেন প্রথম আলো, ডেইলি স্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয়। এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে আর্মির, সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা। ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষ রয়েছে এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই 6 জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি, কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে, এবং তারা জীবন দিয়েছে, বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায়। সুতরাং তাদের ব্যাপারে ইউনূস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি, রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি। অথচ হাদি, যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত, তাকে নিয়ে এই রাষ্ট্রের শোক ঘোষণা, এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা 3 বাহিনীর। সুতরাং সেটি একটি দেখার বিষয়। আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যান্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে এই তৌহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়েই চলে গেছে। এই আজকের বাংলাদেশ, আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা, কালকে কি হবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনের একটা দাগ দেওয়া হয়েছে। এখন ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না। এই যে ভারতীয় চাল, ভারতীয় মশলা, এই যে ভারতের অনেক জিনিসপত্র, ইভেন ভারতের বিদ্যুৎ, এগুলো ব্যবহার করে তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে। এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর, প্রায় 18 বছর পর দেশে ফিরবেন আগামী 25 তারিখ, এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে। এটি নিয়ে রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে। আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের কার্যক্রম একটু ঢিমে তালে চললেও, মানে এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না। কিন্তু তারপরও সবাই যে যার জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার, এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে, এরকম অনেকে বলছেন। তো এর মধ্য দিয়ে আমি দেখলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা আবার উঠছে। সেটি কি? সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম বেশি সব জায়গায় ছিল, আছে, সন্দেহটা আছে, সংশয়টা আছে সবার মনে। কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় এই দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই অবস্থায় যে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, এটি আসলে কেউ মনে করছেন না। কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি, আমরা মানে আওয়ামী লীগ আছে এই নির্বাচনে। কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি, তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা, তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, তার সারমর্ম যদি আমরা করি, এই বার্তাটি কিন্তু আসে যে
আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এরকম একটি বার্তা। কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার, অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে নির্বাচনটি করতে চায়। তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে, একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন, প্রকাশ্যে দলটির তেমন কোনো কর্মসূচি নেই। উপরন্তু অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ, হামলা মামলার যে চক্করের মধ্যে রয়েছে দলটি, বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, মানে বেশ বিপর্যস্ত। সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে, এই প্রশ্নটি কিন্তু আসে। কারণ মানে এমন কথা বলার পেছনের ভিত্তি কি, কথাটা তো সরাসরি কেউ বলেননি, কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা, এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করব, খুঁজতে চেষ্টা করব। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি, সর্বোপরি ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে, এটি আমরা বুঝতে পারবো। তফসিল ঘোষণা হয়েছে গত 11 ডিসেম্বর। 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয়, গোটা অন্তর্বর্তী সরকারই যেন উলু নাচন নাচতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের কথা বলছিলাম, এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর ঘটনা, সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটি আমরা প্রত্যক্ষ করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, তফসিল ঘোষণার বহু আগে থেকেই প্রফেসর ইউনূস ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, কেন দেওয়া যাবে না। এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন, যদিও অনেক মানে জটিল করে ফেলেছেন, পেঁচিয়ে ফেলেছেন সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারের সময়। তবু এটি স্পষ্ট যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, নেবে না বা নিতে দেওয়া হবে না, এটি ছিল মোদ্দা কথা। এছাড়া আমরা দেখেছি সরকারের একাধিক উপদেষ্টা, প্রশাসনের সংশ্লিষ্ট মহল, এমনকি নির্বাচন কমিশন, সবার বক্তব্যে একটাই সুর বেজেছে, একটাই সুর আমরা পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্যই প্রশ্ন উঠছে, নির্বাচন তাহলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না? মানে যদি না হয় তাহলে এরকম নির্বাচন আন্তর্জাতিক মহল কি মেনে নেবে কিনা? আমরা অনেক পর্যবেক্ষক আসবার কথা শুনছি দলে দলে, কিন্তু সেই সব পর্যবেক্ষকরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই নির্বাচনকে কিভাবে নাম্বারিং করবেন, কিভাবে র্যাঙ্কিংটা তারা ঠিক করবেন, সেটি একটি প্রশ্ন। এছাড়া দেশের মধ্যেও একটা বিরাট অংশ চাইছেন আগামী ভোটটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, অংশগ্রহণমূলক হয়, সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, যেন তারা তাদের ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। আর আন্তর্জাতিক বিশ্বের কথা তো বললামই, অনেক দেশ, অনেক গুরুত্বপূর্ণ সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে, নির্বাচনের বিষয়ে কথা বলেছে, বলছেন। তারা চাপ প্রয়োগ করছেন। কমনওয়েলথ মহাসচিবের কথা আমরা স্মরণ করতে পারি এই মানে ইস্যুতে। তবে যাই বলি না কেন, সবার কিন্তু একটা উদ্বেগ কাজ করছে। সেটা কি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। দলটি নির্বাচন বয়কট না করা সত্ত্বেও, মানে আওয়ামী লীগ তো এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন বয়কট করছে। যদিও একবার বলা হয়েছে যে তারা, যদি বলা হয় কেন্দ্র থেকে তার আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না, সেখানে অংশগ্রহণমূলক ভোট বা ভোটের যে হার, এটি নিয়ে প্রশ্ন উঠবে। যাই হোক, সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি আবার বলেছেন যে নির্বাচন প্রতিহত করবেন। আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কি, আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি সেখানে বয়কটের কথাও নেই এবং প্রতিহত করবার কথাও নেই, বরং মানে বলা আছে বা বলবার চেষ্টা যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। অর্থাৎ এই কারণেই আওয়ামী লীগ চায় যে
নির্বাচনটি সত্যি অন্তর্ভুক্তিমূলক হোক, অংশগ্রহণমূলক হোক, যাতে আওয়ামী লীগও অংশ নিতে পারে। আর এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি, আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে একটি নির্বাচনে, তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিতও হয়, হতে পারে, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এই জায়গাতেই ইউনূস সরকার আসলে চাপে আছে বা চাপে থাকবে, এটি আমার মনে হয়। এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। এটি আমরা দেখছি, তিনি অনেকদিন ধরে বলছেন। সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না, চাইছে না যে তিনি কথা বলুন, কিন্তু তিনি বলছেন। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন, বদনাম করা হোক না কেন, দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে, আস্থা আছে আওয়ামী লীগের উপর। সেটা কি, এই দেশটির উন্নয়নে, মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে, কাজ করে, কাজ করবে, এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা, সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন। জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে, এটা আমরা জেনেছি, কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, যাদের নিবন্ধন স্থগিত, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে? এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে আরেকটি প্রশ্ন সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি আওয়ামী লীগ পরোক্ষ কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অডিও বার্তায়, আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর ক্ষমতায়ন এবং তরুণ সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে। গত 15.5 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে। সার্বিক উন্নয়ন অগ্রগতির পরিসংখ্যানগুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে। সাথে এটাও বলছেন, আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন। এটাকে কি বলবেন আপনি? নির্বাচনে তারা অংশ নিতে পারছেন না, কিন্তু তিনি দেশ সেবার সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন। তাহলে এটি কি প্রকারান্তরে নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ? এই প্রশ্নটি কিন্তু করতে পারি, এবং বিভ্রান্তিটাও এখানেই। ওই যে বললাম, কারণ আওয়ামী লীগের যে স্ট্যাটাস এখন দলীয়ভাবে, নিবন্ধন স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, আরো অনেক মামলা চলমান, যেই দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পালিয়ে আছেন, কিভাবে দলটি নির্বাচনে অংশ নেবে? কিন্তু শেখ হাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও, নির্বাচন কমিশন তাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ না দিলেও, শেখ হাসিনা যেন জানেন যে তার দল সুযোগ পাবে নির্বাচনে। এই জন্যই প্রশ্নটি তুলেছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায়। তাকে এবং তার দলকে ঘিরে যেসব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি? তাছাড়া তিনিই তো বলেছেন, শেখ হাসিনাই তো বলেছেন, ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তো এখন তো আমরা এটাও দেখছি না যে তত্ত্বাবধায়ক আসছে বা আসবে, বা অন্য কোনো ফরম্যাটে কোন সরকার সামনে আসবে যেখানে ইউনূস সাহেব থাকবেন না। তাহলে এই জায়গাতে রাজনীতির পর্যবেক্ষক সিদ্ধার্থ সরকার বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ যদি আরো অধিক মাত্রায় আসে, এখন পর্যন্ত যা এসছে, এটি যদি আরো প্রেসারটা অন্তর্বর্তী সরকারের উপর তারা দেয়, শেষ মুহূর্তে আদালতের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন আসে, কিংবা প্রশাসনিক পুনর্বিবেচনা যদি এক্ষেত্রে কাজ করে, অনেকগুলো যদি কিন্তু এখানে আছে, তাহলে আওয়ামী লীগ সরাসরি, আবার বলা হচ্ছে, বা পরোক্ষভাবে ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে। এই পরোক্ষটা আমি আসলে বুঝিনি, সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না। এখন এই বিশ্বাস থেকেই কি তিনি নির্বাচন বয়কট করছেন না?
বরং সমর্থকদের সক্রিয় থাকতে বলছেন, কি কি করেছেন, কি করবেন এই বিষয়গুলো প্রচার করছেন। এখানে আরেকটি সবচেয়ে কৌতূহলের বিষয়, কৌতূহলোদ্দীপক বলতে পারেন, বিষয়টি হলো মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও শেখ হাসিনা যতটা ম্রিয়মাণ হয়ে যাওয়ার কথা অনেকে ভেবেছেন বা মনে করেছেন, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ভাঙন নেই, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ধরনের হতাশা লক্ষ্য করা যায় না। কারণ তিনি হয়তো জানেন, রাজনীতিতে আজ যাকে নিষিদ্ধ বলা হচ্ছে, কাল তাকেই প্রয়োজন হতে পারে। এজন্যই হয়তো বলা হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই প্রশ্নটা এখন আর শুধু আওয়ামী লীগকে নিয়ে নয়, প্রশ্নটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি জনগণের ভোট হবে না প্রশাসনিক ভোট হবে? শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি। এই সংবাদই হয়তো ইউনূসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোন পরিকল্পনা আঁটছেন যা আমরা এখনো জানি না। সবাই